morning everyone and welcome to your English class today. আমরা আজকে এরর কারেকশন নিয়ে আলোচনা করব এবং এরর কারেকশন হচ্ছে নাউন এবং প্রোনাউন চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো আপনারা আশা করি জানেন যে আমাদের এখন এই ব্যাংকিং যে পরীক্ষাগুলো আছে, ব্যাংকিং যে এক্সামস গুলো আছে, আইবিপিএস, আরআরবি, এসবিআই, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সামনে যেমন আইবিপিএস পরীক্ষাটা আসতে চলেছে, তো প্রিলিমিনারি লেভেলে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা ইনিশিয়ালি আমাদের এই ক্লাসগুলোতে সেগুলো নিয়েই আলোচনা করব, কেননা আগে প্রিলিমসটা হবে। এবং আপনারা জানেন যে এই পরীক্ষাগুলোতে এরর কারেকশন একটা খুব ইন্টিগ্রাল পার্ট, তাই না? তো যে কোনো ব্যাংকিং এর পরীক্ষাতেই এরর কারেকশন কোনো না কোনো ফর্মে কিন্তু থাকে। বেসিক যে ফর্মে থাকে সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব আর কি। এবং আমাদের যে সিলেবাস, আমরা এর আগেও যে গ্রামারের ক্লাস করেছি এখনো পর্যন্ত, সেখানে আপনারা একদম শুরু থেকে যেভাবে ক্লাস করে এসেছেন, নাউন, প্রোনাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, টেন্স, তো এই সবকিছু মিলিয়েই তো এরর কারেকশন থাকে, তাই না? তো পরীক্ষাতে যখন আমরা এরর কারেকশন করব তখন কিভাবে শুরু করব বা আমাদের অ্যাপ্রোচটা কি হবে সেইটা আমরা দেখব। ঠিক আছে, সো যখন আমরা একটা সেন্টেন্স পাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে যে পার্ট বাই পার্ট সেন্টেন্সটাকে মার্কিং করা আছে এবং বলা হয়েছে যে সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা পার্টে হয়তো একটা এরর আছে, এটা হচ্ছে বেসিক এরর কারেকশনের ফরম্যাট। ঠিক আছে, তো বলা হয়েছে যে একটা সেন্টেন্সের মধ্যে চারটে ভাগের মধ্যে যে কোনো একটা ভাগে এরর বা কোনো একটা প্রবলেম থাকতে পারে। পাংচুয়েশনের যে প্রবলেম গুলো সেগুলো থাকে না, বলে দেওয়া থাকেই কোয়েশ্চেনের মধ্যে যে পাংচুয়েশন রিলেটেড যদি আপনাদের কিছু চোখে পড়ে সেটা ওমিট করতে। এবং এসবিআই তে কখনো কখনো হয়তো স্পেলিং এররও থাকে, সেটা মেনশন করে দেওয়া থাকে। বাট আইবিপিএস সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের স্পেলিং এরর কোথাও থাকে না। তো গ্রামাটিক্যাল এররটাকেই আমরা টার্গেট করেছি। ঠিক আছে, এবার এত চ্যাপ্টার্স তো আমরা পড়েছি, কোথা থেকে শুরু করব, কোন জিনিসটাকে আগে টার্গেট করব সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। আমরা প্রথমেই সেন্টেন্সটা যখন পড়ছি, সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের যে মূল কর্তা বা সেন্টেন্সটা যাকে বা যেই বিষয়কে বা যেই বস্তুটিকে নিয়ে কথা বলেছে আমরা সেইটিকে আগে টার্গেট করব। ঠিক আছে, whenever we get a sentence we first see which is the subject or who is the subject or what is the subject of the sentence. Okay, so we first target the subject of the sentence. কর্তাটিকে সেন্টেন্সের সেটা যদি আমরা বুঝে যাই তাহলে বুঝতে অসুবিধা হবে না কর্তা কি করছে, কেননা এর পরের ব্যাপারটা আসে, মানে সাবজেক্টকে আলাদা করে নিলে, আপনারা সবাই জানেন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে আলাদা করে নিলে পড়ে থাকে কি, পড়ে থাকে প্রেডিকেট, তাই তো? এবং প্রেডিকেটের মধ্যে সাবজেক্টের সাথে একটা ভার্ব সবসময় অ্যাসোসিয়েটেড থাকে, সেটাও চলে যায়। যার ফলে কি হয়, প্রেডিকেটটা সাবজেক্ট কি করছে সেই কথাটা নিয়ে আলোচনা করে। তো মূল আপনারা আগে টার্গেট করবেন সেন্টেন্সের কর্তাটিকে বা সাবজেক্টটিকে, এরপরে আমরা দেখব সাবজেক্ট সম্বন্ধে কি কি বলা হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝার জন্য ফার্স্ট যেই কনসেপ্টটা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্বের রিলেশনশিপ। সেটা নিয়ে আমি নাউনের আমাদের একদম প্রথম দিকের যে ক্লাসগুলো হয়েছিল আপনারা ফলো করতে পারেন, গ্রামারের যে ক্লাসগুলো হয়েছিল নাউন প্রোনাউন, তো ওখানে নাউনের কেস বলে যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমি ডিসকাস করেছিলাম কিভাবে সাবজেক্টকে আইডেন্টিফাই করা যায়, কিভাবে সাবজেক্ট এবং ভার্বের রিলেশনশিপটাকে আমরা আইডেন্টিফাই করব, কেননা ওটার সাথে অনেক ভাইটাল আরো অনেক জিনিস অ্যাসোসিয়েটেড, তাই তো? তো সেখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে এবং আমরা তারপরে দেখবো আর অন্য কোন এলিমেন্টের সমস্যা আছে কিনা। কিন্তু প্রথমেই আমরা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্বটাকে টার্গেট করে কিন্তু এগোবো। ঠিক আছে, তো সাবজেক্ট আমার যদি সিঙ্গুলার হয় তাহলে একরকম হবে, সাবজেক্টের যে পার্সন তার মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই আরেকটা আসপেক্ট আছে যেটা সাবজেক্ট অ্যান্ড ভার্বের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা নাউন রিলেটেড বেশ কিছু প্রশ্ন পেতে পারি। এই যে সাবজেক্ট এবং ভার্ব, তার মানে কি একটা নাউন বা প্রোনাউন একটা সাবজেক্ট, বেসিক্যালি যেটা আমরা যেখান দিয়ে আমরা কনসেপ্ট আমাদের সাবজেক্টে শুরু হয় যে একটা নাউন অথবা প্রোনাউন হচ্ছে একটা সাবজেক্ট, অন্য কিছুও হতে পারে কিন্তু তাহলে সেই ক্ষেত্রেও সেইটিকে
একটা নাউনের মতনই বিহেভ করতে হবে। তো ধরে নিলাম নাউন বা প্রোনাউন আমার সাবজেক্ট, এবার তাহলে সেই রিলেটেড ভার্বের সাথে তার যত রকমের রিলেশনশিপ থাকতে পারে সেই জিনিসগুলো আবার আপনারা পেয়ে যাবেন আমাদের সাবজেক্ট অ্যান্ড ভার্ব চ্যাপ্টারে, ঠিক আছে? তো আপনাদের রিভিশনের জন্য আমি বলে দিলাম, বিকজ এই ক্লাসটাতে আজকে আমরা কোয়েশ্চেন্স ডিসকাস করতে চলেছি। তো আপনাদের রিভিশনের সুবিধার্থে আমি বলে দিলাম, আপনারা অবশ্যই চেক করবেন নাউনের কেসের যে পার্টটা আমার একদম আমাদের যে ই লার্নিং চ্যানেল আছে আপনারা সেখানে অবশ্যই পেয়ে যাবেন। একদম প্রথম দিকে নাউনের ক্লাস ছিল, সেখানে নাউন কেস ডিসকাস করা হয়েছিল, ওখানে সাবজেক্ট অ্যান্ড ভার্বের কনসেপ্টটা আপনারা জানবেন। প্রোনাউন চ্যাপ্টারটা অবশ্যই ওখানে দেখবেন, সমস্ত ডিটেল ওখানে দেওয়া আছে। এবং পরের দিকে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার হয়েছিল, সেটাও দেখতে পারেন। বা ইনিশিয়ালি ওই চ্যাপ্টার গুলো অবশ্যই রিভাইজ করবেন, তাহলে আপনাদের এই কোয়েশ্চেন গুলো করতে যথেষ্ট সুবিধা হবে। তো শুরু করা যাক। আজকে আমাদের প্রশ্ন কি কি আছে দেখে নিই আমরা। কোয়েশ্চেনটা যেরকম আমি বলছিলাম, কোয়েশ্চেনটা খুব ভালো করে সবসময় পড়া উচিত। কেননা কি হয়, কোনো সময় যদি কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয় সেটাও আপনাদের অসুবিধা হবে না। যদিও জেনারেল যে টাইপ অফ এরর কারেকশন সেটার কোয়েশ্চেনটা এরকমই থাকে যে রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট whether there is any grammatical error in it. The error, if any, will be in one part of the sentence and the number of that part will be the answer. If there is no error, mark 5 as the answer. Ignore errors of punctuation if any. তার মানে বলেই দেওয়া হচ্ছে যে সেন্টেন্সের 4টে ভাগের মধ্যে যে কোনো একটা পার্টে এরর থাকতে পারে, থাকবেই সেটা কিন্তু বলেননি। বলা হয়েছে যে 4টে ভাগের মধ্যে যে কোনো একটা ভাগে এরর থাকতে পারে। আপনাদের কাজ হলো সেই পার্টটাকে শুধু আইডেন্টিফাই করা। বলতে হবে না যে কোনটা এরর, এক্স্যাক্টলি উইচ ওয়ার্ড এন্ড অল, জাস্ট ওই নাম্বার অফ দ্যাট পার্ট, সেটা পার্ট 1 হোক, 2 হোক, 3 হোক, সেটাকে আইডেন্টিফাই করে দিতে হবে। আনসার অপশনে ওরকম ভাবেই থাকবে, সেইটাকে আইডেন্টিফাই করে দিলে ইটস ডান, ঠিক আছে? আর যদি সেন্টেন্সে এরর না থেকে থাকে, সেটাও কিন্তু একটা পসিবিলিটি হতে পারে যে সেন্টেন্সের মধ্যে কোনো এরর নেই, সেই ক্ষেত্রে অপশন 5 যেটা থাকে সব সময় থাকে, নো এরর বলে একটা অপশন, সেইটা হবে ইন দ্যাট কেস ইয়োর আনসার। ওকে, সো লেট আস লুক এট দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু উই হ্যাভ হিয়ার। এবং আমরা প্রথমে ধরে নিন প্রথম অ্যারাউন্ড 15 কোয়েশ্চেন, ফার্স্ট 15-16 কোয়েশ্চেন হচ্ছে পরীক্ষাতে যেই ধরনের কোয়েশ্চেন আসে সেই ধরনের কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং তারপরে আমরা কিছু কনসেপ্ট বিল্ডিং, মানে চ্যাপ্টার রিলেটেড কনসেপ্ট বিল্ডিং, যেগুলো আপনাদের টিপিক্যালি যেই ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে? তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি আছে? উইথ দ্য সামার হলিডেজ round the corner, with the summer holidays round the corner, one of the things that parents are looking for is the space where they can take their children for holidays. আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো অবশ্যই এখানে এরর কোথায় আছে, কিন্তু দেখুন এই যে আমি পড়লাম সেন্টেন্সটা, যে আমি পড়লাম এখানে তো ভাগ করে করে দেওয়া আছে। আমি কি ভেঙে ভেঙে পড়লাম না, কিন্তু আমি কিন্তু পুরো টানা পড়ে গেলাম। এবং আপনাদেরকেও সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে ব্রেক গুলো দেওয়া আছে সেটার কারণ হচ্ছে যে যাতে করে কিনা নাম্বার আইডেন্টিফাই করা যেতে পারে যে কোন পার্ট হিসেবে বলা হয়েছে। এটার সাথে কিন্তু আপনাদের পড়ার স্টাইলের কোনো সম্পর্ক নেই। এই একটা ভুল অনেকেই করে থাকেন আমি জানি, যে যেইভাবে সেন্টেন্সটাকে ব্রেক করা আছে সেই ব্রেকটুকু ততটুকু ধরে ধরে পড়া। নাও দিস ইজ আ অ্যাবসলিউটলি রং টেন্ডেন্সি। যদি আপনারা কেউ করেও থাকেন তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করবো সেটা করবেন না। মানে সেন্টেন্সের পার্ট 1টাকে শুধু যদি আমি পড়ি, এটাকে শুধু আগে পড়ে নিলাম, দেখে নিলাম এর মধ্যে কোনো এরর আছে কিনা, তারপরে পার্ট 2টাতে যাচ্ছি সেইটা দেখবো এরর আছে কিনা, পার্ট 3তে যাচ্ছি এরর আছে কিনা। দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ, প্লিজ ডু নট ডু দ্যাট। ওকে, কেননা কি হয়, প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই যে ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সেস আছে না, এগুলোর এক একটার অন্যটার সাথে একটা কানেকশন আছে। এবং এই যে ভাগ করে করে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা কৃত্রিম ভাবে বা একটা আর্টিফিশিয়ালি এখানে ভাগ দেওয়া হয়েছে। ইউ আর নট সাপোজ টু টেক আ ব্রেক ওভার দেয়ার। তো সেন্টেন্সের স্বাভাবিক ফ্লোটা কথা বলার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে কখনো নষ্ট হতে দেবেন না। ওকে,
আমরা এই চ্যাপ্টার ছাড়াও অন্য যে চ্যাপ্টার গুলো দেখবো, ফর এক্সাম্পল আমরা যদি প্রেপোজিশনের চ্যাপ্টার দেখি, ওখানে আমরা দেখতে পাবো যে অনেক সময় কি হয়, একটা ভার্বের পরে একটা প্রিপোজিশন আসে এবং তারপরে একটা নাউন প্রোনাউন অবজেক্ট হিসেবে কিছু আসে। আমি সাপোজ ভার্বটা আমার একটা পার্টে চলে গেছে, সেটা আমি আলাদা করে পড়লাম, প্রিপোজিশনটা আলাদাভাবে পড়লাম, তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। কেননা যদি ভার্ব প্রিপোজিশন একসাথে থেকে থাকে তাহলে ওটা কিন্তু একটা ফ্রেজাল ভার্বের মতন কাজ করছে। আপনি যদি ওই ফ্রেজাল ভার্বটাকে ভার্ব আর প্রিপোজিশন একসাথে হিসেবে না কনসিডার করেন, তাহলে কিন্তু জিনিসটাকে আপনি ভুলভাবে ইন্টারপ্রিট করছেন। ওকে, সো দেয়ার আর আদার এক্সাম্পলস অলসো, আরো অন্য কানেকশনস থাকে যেগুলো এই ফ্লোটা ব্রেক হলে কিন্তু পুরো গন্ডগোল হয়ে যায়। তো কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, আপনারা প্লিজ কনফিউজড হবেন না। আপনারা আপনাদের স্বাভাবিক ছন্দে যেমন ভাবে আপনারা পড়েন ওভাবেই পড়বেন। আপনারা এরারটাও যেখানে চোখে পড়লো, যেখানে পড়লো সেটাই আমার আনসার, ঠিক আছে? কিন্তু এই ব্রেক গুলো যেগুলো দেওয়া আছে, ওই ব্রেক একটু একটু করে গ্যাপে ইনস্টলমেন্টে আপনারা প্লিজ করবেন না, ঠিক আছে? এইটা একটা খুব ভাইটাল জিনিস, এটা প্লিজ মনে রাখবেন। তো এই পুরো সেন্টেন্সের মধ্যে আমরা যদি একটা এরার খুঁজি, আপনাদের কি চোখে পড়ছে কোনো এরার এখানে? ইয়েস বাঁকুড়া or Asansol? Would you like to answer this question, the first one? আরেকবার না হয় পড়ে নিন কুইকলি, এবং সেন্টেন্সটা না সবসময় দুবার পড়বেন। আরেকটা টিপস বলে দিচ্ছি, সবসময় যখনই এরার কারেকশন পাচ্ছেন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাচ্ছেন, কি যাই পাচ্ছেন, অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন টুয়াইস, দুবার সেন্টেন্সটা পড়বেন। প্রথমবার যখন পড়ছেন তখন প্লিজ আপনারা এরার খোঁজার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনারা পুরো সেন্টেন্সটা কোথাও না থেমে, আই রিপিট, কোথাও না থেমে আপনারা পুরো সেন্টেন্সটা একবার পড়বেন, কোথাও থামবেন না। ডিফিকাল্টি হোক, কোনো কোনো ওয়ার্ড বুঝতে পারলাম না, থাকুক গে যাক, কিন্তু মোটামুটি একটা স্পিডে আপনারা পুরো সেন্টেন্সটা একবার পড়ে নেবেন। কেন পড়বেন? সো দ্যাট সেন্টেন্সটার সাথে আপনারা কিছুটা হলেও পরিচিত হতে পারেন। ওকে, সেকেন্ড টাইম যখন আপনারা পড়বেন তখন আপনারা একটু আস্তে আস্তে পড়বেন এবং তখন আপনারা এরার খোঁজার চেষ্টা করবেন। এই ফার্স্ট রিডিংটার প্রয়োজন কেন ছিল সেটাও বলে দিচ্ছি। কি হয়, পুরো জিনিসটা যদি আমি সেন্টেন্সটার মানেটা না ধরতে পারি, শুধু গ্রামাটিক্যাল আসপেক্টটাকে কাউন্ট করলে, মানে গ্রামাটিক্যালি বা টেকনিক্যালি কোথাও একটা রং আছে, মানে এর জায়গায় অ্যান দিয়ে দিয়েছে, ঠিক আছে, বা কোথাও ইএস এর জায়গায় শুধু এস দিয়ে দিয়েছে, এইগুলো কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? তো খুব খুব জরুরি হচ্ছে সেন্টেন্সটাকে আমায় একবার পড়তে হবে। আই শুড আন্ডারস্ট্যান্ড পুরোটা, মানে একবার পড়ে, এবং আমি বলছি আবার ব্রেক না দিয়ে পড়তে, কোথাও থামা চলবে না। তাহলে ওটা কি আমি 100% এক্সট্রাক্ট করতে পারছি মানেটা প্রথম রিডিং এ? পাচ্ছি না, কিন্তু কিন্তু একটা ধারণা করতে পারলাম। আপনারা যখন কোনো দোকানে যান জিনিস কিনতে, আপনারা কি করেন? আগে দোকানটাতে গিয়ে একবার চোখ বুলিয়ে নেন, তাই তো? ঢুকলেন একটা নতুন, প্রথমবার একটা দোকানে ঢুকেছেন, গিয়ে আগে কি করবেন? আগে একবার চোখ বুলিয়ে নিলাম, আচ্ছা এই এই জিনিস পাওয়া যায়, মোটামুটি একটা ধারণা হয়ে গেল, তাই তো? এরপরে আপনারা এক্স্যাক্টলি যেটা খুঁজছেন সেইটার ব্যাপারে তখন আপনারা বলবেন বা সার্চ করবেন। প্রথমবার পড়ার কারণটাই হচ্ছে এইটা, যে আপনারা একটা উইন্ডো শপিং এর মতন বা একটা কুইক গ্লান্সের মতন আপনারা একবার দেখে নিচ্ছেন টু জাজ দ্য সেন্টেন্স, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি আপনারা ইগনোর করেন, যে আপনারা প্রথমবার পড়লাম না এবং প্রথম থেকেই এরারের পেছনে পড়ে গেলাম, তাহলে কিন্তু সেটা ভুল অ্যাপ্রোচ হবে। তো চেষ্টা করুন নিজেদের রিডিং স্পিডটার উপরে একটু কাজ করতে, এবং প্রথমবার অবশ্যই একবার পড়বেন, এন্ড ইন দ্য সেকেন্ড অ্যাটেম্প ইউ ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট দি এরার, ঠিক আছে? তাহলে এখানে কে উত্তর দিতে চান? বাঁকুড়া, ইয়েস। থার্ড পার্টটা হবে কি? থার্ড পার্টটা, হ্যাঁ বলুন, থার্ড পার্টটা কোনটা মনে হচ্ছে? এখানে কি ইজটা প্রয়োজন আছে? ইসটা, আচ্ছা এইটা বলছেন কি? না, ফর, লুকিং ফর, এই জায়গাটাই আপনাকে আমি বলছিলাম। এই যে বলছি না, লুকিং ফর, এই দুটো কিন্তু একসাথে। এটা তো একসাথে। হ্যাঁ, লুকিং ফর, দ্যাট পেরেন্টস আর লুকিং ফর is the space where they can take their children, ঠিক আছে?
এই জায়গার এই ব্যাপারটাই এক্স্যাক্টলি আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, যে আপনারা যদি পার্টে পার্টে বলেন তাহলে কি হবে, এই যে লুকিংটা এক জায়গায় ছেড়ে গেল, ফর এর পরে ইজ থেকে আপনাদের মনে হতে পারে ফর এর পরে ইজ কেন আসবে, তাই না? কিন্তু এখানে কিন্তু ফর এর পরে ইজ না, পুরো ব্যাপারটা হচ্ছে লুকিং ফর। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ লুকিং ফর? লুকিং ফর এর মানে হচ্ছে সার্চিং। ইট ইজ আ ফ্রেজাল ভার্ব। ইফ ইউ সি লুকিং ফর, আন্ডারস্ট্যান্ড দ্যাট এটার মানে হচ্ছে সার্চিং। That the parents are searching is the space where they can take their children for holidays. বুঝতে পেরেছেন? তার জন্যই আমি বললাম যেরকম ব্রেক দিয়ে দিয়ে কখনো পড়বেন না, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। আর কেউ অ্যাটেম্প করবেন কি? ইয়েস আসানসোল, প্লিজ ট্রাই। হ্যাঁ বলুন। 4 না, 2 2, হ্যাঁ 2 2 এ কোন জায়গাটা বলুন? Absolutely correct, absolutely correct. One of the আছে, তারপর হবে one of the things. Absolutely correct. Asansol has given us the correct answer. Okay? So এটা হবে one of the things, because যখনই আপনারা দেখবেন one of the, some of the, few of the, ঠিক আছে, দুটো জিনিস হতে পারে। ওকে, এক হতে পারে একটা কাউন্টেবল নাউন আসবে, এক হতে পারে আনকাউন্টেবল নাউন আসবে। আনকাউন্টেবল নাউন বা যেই নাউন গুলোকে আমরা 1 2 3 করে গুনতে পারি না, তার মানে সেগুলো কোনগুলো? মাস নাউন, মেটেরিয়াল নাউন, কোনো সাবস্টেন্স যেটাকে আমি মানে পার্ট বাই পার্ট ভাগ করতে পারি, কিন্তু 1 2 3 4 করে করতে পারি না। সাপোজ একটা কেক আছে, তাই না? আমি সেটাকে যদি স্লাইস করি তাহলে তার 1 2 3 4 টুকরো হতে পারে। কিংবা ধরুন জল, জল তো আমরা ভাগাভাগি করতেই পারবো না, তাই না? 1 2 3 4 ওয়াটার বলতে পারবো না, এয়ার। তো এগুলো হচ্ছে সেরকম সমস্ত সাবস্টেন্সেস যেগুলোর আমরা কাউন্ট করতে পারবো না। তাহলে আনকাউন্টেবল থিংস হিসেবে আমি এই সাবস্টেন্স গুলো বলতে পারি, অথবা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন্স। ঠিক আছে, মানে কোনো কাজের নাম, কোনো কনসেপ্টের নাম, কোনো সাবজেক্টের নাম, যেগুলোকে আমি কাউন্ট করতে পারবো না। চেয়ার, টেবিল, পাখা, আলো, এগুলো কাউন্ট করতে পারি। কিন্তু আমি যদি বলি ইন্টেলিজেন্স, উইজডম, বিউটি, ঠিক আছে, সফিস্টিকেশন, এগুলোকে কি কাউন্ট করতে পারবো? পারবো না তো, ইজন্ট ইট? সো অ্যাবস্ট্রাক্ট নাউন আর যেগুলো মেটেরিয়াল নাউন হয়, যেগুলো আনকাউন্টেবল, এগুলো আগে যদি থাকে সাম অফ দ্য, ঠিক আছে, মোস্ট অফ দ্য, তাহলে হবে বেশিরভাগটার কথা বলছি। কিন্তু তাহলেও ধরুন অনেকটা জল, যতটা জল ছিল তার বেশিরভাগটাই পড়ে গেল, তাহলেও কি ওই বেশিরভাগটাকে কাউন্ট করতে পারছি? পারবো না তো, তাই না? তাই আমি সাম অফ দ্যার পরে যদি দেখি আনকাউন্টেবল নাউন আছে, তাহলে পুরো ব্যাপারটাকেই ধরতে হবে অ্যাজ অ্যান আনকাউন্টেবল, তাহলে ওটা হতে পারে। কিন্তু আসানসোলের থেকে যিনি উত্তর দিলেন উনি একটা খুব ভাইটাল কথা বলেছেন, যে যদি কাউন্টেবল নাউন থাকে সেটা প্লুরাল হবে। তো যদি কাউন্টেবল নাউন থাকে, এবার যদি আমি বলি ওয়ান অফ দ্য চেয়ার, হবে না তো, বলতে হবে ওয়ান অফ দ্য চেয়ার্স, কেননা যেই জিনিসগুলো কাউন্ট করতে পারছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সেগুলোর মধ্যে থেকে একটার কথা বলেছি, তাই না? সেগুলোর মধ্যে থেকে একটা, ওকে, বা সেগুলোর মধ্যে থেকে কয়েকটা। যদি বলতাম ফিউ অফ দ্য, সেটাও বলতে পারতাম। ফিউ অফ দ্য স্টুডেন্টস বলতে পারি, ফিউ অফ দ্য চেয়ার্স বলতে পারি, সাম অফ দ্য চেয়ার্সও বলতে পারি। কিছু অ্যাডজেক্টিভ রিলেটেড এরকম আগে যেগুলো বসে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, এগুলো সব অ্যাডজেক্টিভ রিলেটেড ফ্রেজেস, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে দুটোই হতে পারে, মানে মানে কাউন্টেবলও হতে পারে, এই যে সাম, এনি, এগুলোর জন্য দুটোই চলতে পারে। কিন্তু স্পেসিফিক্যালি যদি ওয়ান অফ দ্য বলি বা ফিউ অফ দ্য বলি, ফিউ কথাটা, ওয়ান কথাটা, এরপরে যদি আসে সবসময় একটা কাউন্টেবল নাউনই আসবে, ঠিক আছে? ওয়ান, ফিউ, তার মানে তারপরে যে নাউনটা এলো, ইট হ্যাজ টু বি আ প্লুরাল, ঠিক আছে? ওয়ান অফ দ্য থিংস মানে যতগুলো জিনিস আছে তাদের মধ্যে থেকে একটা। পরেরটা কি হবে, কে বলবেন আমাকে? airline managements should note that the ultimate passenger unfriendliness is to have their planes crash due to the adopted of unsafe procedures. এটা কি হবে? খুব ইজি।
পূর্ত আপনারা ট্রাই করবেন? ডু ইউ লাইক টু ট্রাই? লানি, হ্যাঁ বলুন। আসানসোল থেকে, হ্যাঁ বলুন। ম্যাম বলছে এয়ারলাইন ম্যানেজমেন্ট হবে কি ওই লাস্টে এস হবে না? না, এটা সব সব এয়ারলাইন ম্যানেজমেন্ট, শুধু এক জায়গাকার কথা বলা হচ্ছে না। যত জায়গায় যত এয়ারলাইন ম্যানেজমেন্ট আছে, যেমন আমাদের যেরকম ইন্ডিয়ান এয়ারলাইন্স আছে, ঠিক আছে, বা অন্যান্য যে কোম্পানিজ গুলো আছে, সবাইকে নিয়েই কথা বলা, মানে একটা জেনারেলাইজড আলোচনা হচ্ছে। তাই এয়ারলাইন ম্যানেজমেন্ট বলেছে আর কি, যে সবার ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য, এই ঘটনাটা, এই ব্যাপারটা। তার মানে প্যাসেঞ্জার কে বা প্যাসেঞ্জার হবে? is the ultimate passenger friend unfriendliness. প্যাসেঞ্জার, এখানে প্যাসেঞ্জারটাকে আমি সিঙ্গুলার প্লুরাল হিসেবে দেখছি না। এখানে প্যাসেঞ্জার আনফ্রেন্ডলিনেস মানে হচ্ছে প্যাসেঞ্জারদের প্রতি আনফ্রেন্ডলিনেস। ওকে, সো ইট ইজ নট বিং ইউজড অ্যাজ আ কাউন্টেবল নাউন, মোর লাইক আমি এটাকে একটা কি বলবো, প্যাসেঞ্জারদের প্রতি আনফ্রেন্ডলিনেস, ওই ব্যাপারটাকে বলার চেষ্টা করছি। ঠিক আছে, পুরোটা পড়ুন একবার। একটা ওয়ার্ড আছে যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সেটা গন্ডগোলের আছে। adopted of ইয়েস, অ্যাডপ্টেড। অ্যাডপ্টেড অফ বলে তো আমরা কিছু বলি না, ঠিক আছে। বাঁকুড়া হ্যাজ গিভেন আস দ্য কারেক্ট আনসার। অ্যাডপ্টেড অফ বলে কিছু হবে না। আমরা এখানে কি বলবো, অ্যাডপ্টেড কথাটা, এই যে আমি যদি বলি অ্যাডপ্ট, সেটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, সেটার থেকে অ্যাডপ্টেড হতে পারে। কিন্তু এখানে আমরা যেই কথাটা বলছি সেটা হবে কি, অ্যাডপশন, ঠিক আছে, অ্যাডপশন, অ্যাডপশন অফ আনসেফ প্রসিজিয়ার্স। তার মানে অ্যাডপশন অফ আনসেফ প্রসিজিয়ার্স মানে হচ্ছে, অ্যাডপশন মানে হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা বা আপন করে নেওয়া, ঠিক আছে, বা সেটাকে অ্যাকসেপ্ট করা, ঠিক আছে। তাহলে আনসেফ প্রসিডিয়ার্স কে অ্যাডপশন করার কথা বলছে। সো অ্যাডপ্ট থেকে অ্যাডপ্টেড, এগুলো সব হচ্ছে ভার্ব। বাট হোয়াট ইজ অ্যাডপশন? অ্যাডপশন ইজ আ নাউন, ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। The process of adopting is called adoption. যে কোনো কিছুর প্রসেসকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে চিনি, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবেন। যেমন ধরুন রেজার্ভেশন, প্রেজার্ভেশন, কনজারভেশন, অ্যাডপশন, এই TION দিয়ে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে কোনো কিছুকে করার প্রসেস, ঠিক আছে। দ্য প্রসেস অফ রিজার্ভিং, দ্য প্রসেস অফ কনজার্ভিং, দ্য প্রসেস অফ অ্যাডপ্টিং ইজ অ্যাডপশন or conservation or reservation or preservation. তার মানে কাজ করাটা হচ্ছে ভার্ব, কিন্তু কাজের তো একটা নাম থাকে, কাজের নামটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো। তার মানে রিজার্ভ যদি ভার্ব হয়ে থাকে, রিজার্ভ কে আমরা রিজার্ভিং বলতে পারি, রিজার্ভ বলতে পারি, ওয়াজ রিজার্ভ বলতে পারি, ট্রেন টিকিটস ওয়্যার রিজার্ভ বলতে পারি, কত রকম ভাবে বলতে পারি, বিকজ ওগুলো ভার্ব, ঠিক আছে। কিন্তু ওই রিজার্ভ করার যে প্রক্রিয়াটা, প্রসেসটার নাম হচ্ছে রেজার্ভেশন, যেটা হচ্ছে কিনা নাউন। তার মানে কাজের একটা নাম আছে, কাজ করাটা ভার্ব, কিন্তু কাজের যে নামটা, দ্যাট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এইগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন যে কোন জিনিসগুলোকে আপনারা নাউন বলবেন। আর এই যে কনফিউশন গুলো, যে নাউন কেন ভার্ব কেন না, এগুলো আপনারা যদি একটু পেপার পড়েন, একটু ডিকশনারি ঘাটেন খুব ফ্রিকুয়েন্টলি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাদের সমস্যাগুলোর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে এটা একটা দেখা গেল। পরের গুলোতে চলে যাই। ওকে, কামিং টু দ্য থার্ড ওয়ান। কি বলছে এখানে, one of the key suggestions of the task force to see AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। ক্যাপিটাল আই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কথাটা অনেক জায়গাতে আপনারা হয়তো পাবেন, এই অ্যাব্রিভিয়েশন গুলোর সাথে পরিচিত হতে থাকুন, ঠিক আছে। সো টু সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ আ স্কেলেবল প্রবলেম। হোয়াট ইজ আ স্কেলেবল প্রবলেম? স্কেল কথাটার মানেটা কি? এই যে আমরা যে স্কেল বা রুলার কথাটা বলি, হোয়াট ইজ আ স্কেল? স্কেল মানে আমরা তো ওই যে যেটা লাইন টানার কাজে লাগে, তাই তো। তো স্কেলে কি থাকে? ধাপ থাকে, ঠিক আছে। বাট ভার্ব যদি স্কেল বলি, স্কেল মানে হচ্ছে টু ক্লাইম্ব। তার মানে স্কেলেবল কথাটার মানে হচ্ছে অ্যাচিভেবল বলতে পারি,
বা able to be climbed আর able to be achieved এরকম কিছু বলতে পারি। To see AI as a scalable problem solver rather than only as a booster of economic growth sits well with the government ambitious goal to create 1 lakh digital villages in the next 5 years. ঠিক আছে, ব্যাংকিং এর পরীক্ষা যেহেতু, তাই আপনারা কিন্তু এক্সপেক্ট করতেই পারেন এরকম ধরনের ব্যাংকিং, ফিনান্স, ইকোনমি রিলেটেড জিনিস। এগুলোর সাথে যদি আপনারা পরিচিত হতে চান তাহলে আপনাদেরকে নিউজ পেপার অবশ্যই পড়তে হবে, পড়তেই হবে। এতদিন পর্যন্ত যদি নেগলেক্টেড হয়েও থাকে নিউজ পেপার পড়াটা, আমি বলবো যারা ব্যাংকিং এর পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছেন, ইট উইল বি মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু স্টার্ট রিডিং দ্য নিউজ পেপার ইমিডিয়েটলি। এবং বিজনেস পেজটা অবশ্যই পড়বেন, ঠিক আছে? কেননা যদি মেন্সে আপনাদেরকে অ্যাপিয়ার হতে হয়, ওখানে কিন্তু দেখবেন ব্যাংকিং অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস একসাথে আসে, এবং টার্ম গুলোর সাথে পরিচিত হওয়া, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে হাউ ইউ ক্যান ডু ইট। ওকে, so start reading an English newspaper every day. Maybe Times of India. Times of India is a very good newspaper. If you are starting with reading a newspaper, Times of India will be my suggestion, because national level এ নিউজ এর সার্কুলেশন খুব ভালো থাকে এবং আপনারা একটা ওভারঅল পিকচার পেয়ে যাবেন, ঠিক আছে? সো প্লিজ ডু, বিকজ পরীক্ষাটা তো স্টেট লেভেলের হচ্ছে না, পুরো একদম সেন্ট্রাল লেভেলের হচ্ছে। তো আপনাদের প্রিপারেশনটাও যাতে ওরকম ভাবে হয়, ঠিক ওরকম ভাবে আপনাদেরকে সিস্টেম্যাটিক্যালি প্রিপেয়ার করতে হবে। সো স্পোর্টস পেজ, ন্যাশনাল, গ্লোবালও কিছুটা দেখবেন, কিন্তু বিজনেস পেজটা অবশ্যই পড়বেন, ঠিক আছে? আচ্ছা, ওয়ান অফ দ্য কি সাজেশনস, দেখুন এখানে এই পার্টটাতে কোনো ভুল নেই, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়ান অফ দ্য কি সাজেশনস, ওই যে বললাম ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, ফিউ অফ দ্য, আর এই ধরনের যে কোয়েশ্চেন গুলো আসে, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেই চ্যাপ্টারটা আপনাদেরকে অলরেডি পড়িয়েছি, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের যেই চ্যাপ্টারটা, সেটাও কিন্তু আপলোডেড আছে। আপনারা চাইলে ওটা, যারা ফলো করেননি আমাদের প্রিভিয়াস ক্লাসেস গুলো, অবশ্যই এই লার্নিং চ্যানেলের ওই প্রিভিয়াস ক্লাসেস গুলো আপনারা দেখবেন। ওখানে কিন্তু যত রকমের কম্বিনেশন হতে পারে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মোস্ট অফ দ্য, যত রকম হতে পারে আমি সব নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? সো ইউ উইল বি বেনিফিটেড ইফ ইউ গো অ্যান্ড চেক দ্যাট ভিডিও। ওকে, তাহলে এই ক্ষেত্রে সমস্যা নেই, কেননা ওয়ান অফ দ্য সাজেশনস বলেছে, একদম ঠিক আছে। ওয়ান অফ দ্য প্লুরাল ভার্বের ইউজ হলো, এখানে সমস্যা নেই। অফ দ্য টাস্ক ফোর্স, কাদের সাজেশন? অফ দ্য টাস্ক ফোর্স মানে টাস্ক ফোর্সের একটা কি সাজেশন? টু সি, দেখা। টু সি হচ্ছে যখন আমরা টু ডু, টু সি, তার মানে কোনো কিছু করা টরা ইত্যাদি বলেছে। তো টু সি AI as a scalable problem solver, ঠিক আছে, as a scalable problem solver rather than only as a booster of economic growth। তার মানে টাস্ক ফোর্স সাজেশন দিচ্ছে যে AI কে একটা স্কেলেবল প্রবলেম সলভার হিসেবে দেখতে, রাদার দ্যান আ বুস্টার অফ ইকোনমিক প্রবলেম, ইকোনমিক গ্রোথ, বুস্টার অফ ইকোনমিক গ্রোথ। সিটস ওয়েল, সিটস ওয়েল মানে সুটস। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিটস ওয়েল? ইফ আই সে সিটস ওয়েল, তার মানে হচ্ছে সুটস, মানে যেটা স্যুট করে। সুটস, এখানে উইথ দিয়েছি, না বলে বলতে পারতাম সুটস দ্য government ambitious goal to create 1 lakh digital villages in the next 5 years। তার মানে গভর্নমেন্টের যে ambitious গোলটা আছে, যে 1 বছরের মধ্যে, নেক্সট 5 বছরের মধ্যে 1 লাখ ডিজিটাল ভিলেজেস গড়ে তুলবে, সেই প্ল্যানটার সাথে এই আইডিয়াটা যেটা টাস্ক ফোর্স দিচ্ছে সেটা ভালো স্যুট করে। পুরো সেন্টেন্সটা হচ্ছে এই, আপনাদেরকে বলে দিলাম। এবার আমাকে বলুন তো, তাও আমি বলে দিচ্ছি, এখন আমি কারোর থেকে কোনো আনসার পাচ্ছি না। লুক এট দিস পার্ট, ডু ইউ থিঙ্ক দিস ইজ ওকে? ডু ইউ থিঙ্ক দিস ইজ ওকে? গভর্নমেন্ট অ্যাম্বিশাস গোল, এটাতে কি কোনো ভুল আছে? যদি থেকে থাকে তাহলে কি? বাংলায় বললে কি বলবো? বাংলায় যদি বলি তাহলে বলতে পারি গভর্নমেন্টের অ্যাম্বিশাস গোল, বলতে পারি কি গভর্নমেন্টের অ্যাম্বিশাস গোল, ঠিক আছে? যেমন আমি বললাম অমুকের বাড়ি, ঠিক আছে? সাপোজ আমি বললাম
রিনিজ হাউস, তাহলে আমি বাংলায় কি বলবো? রিনি একটি মেয়ের নাম, তাহলে রিনির বাড়ি বলতে পারি তো? বলতে পারি তো রিনির বাড়ি? তাহলে এই যে রটা ইউজ করছি, এটা এইটা জায়গাটাকে আমি ইউজ করছি তো, এই যে অ্যাপোস্ট্রফি এন এস, তার মানে কারুর বাড়ি, কারুর স্কুল, কারুর জিনিসপত্র। তাহলে আমি বলছি গভর্নমেন্টের অ্যাম্বিশাস গোল। তাহলে যদি দেখছি গভর্নমেন্টের অ্যাম্বিশাস গোল বলছি, তাহলে এখানে কি হবে? একটা অ্যাপোস্ট্রফি এন এস, পজেসিভ কেস অফ নাউন। ডু ইউ সি দ্য চ্যাপ্টার অন নাউন কেস? আবার বলছি, নাউন কেস এইটা ভিডিওতে একদম প্রথম দিকে আপনারা পাবেন। নাউন কেস পুরোটা নাউনের চ্যাপ্টারই দেখবেন, কেননা সিঙ্গুলার প্লুরাল আছে, নাউন কেস আছে, সমস্ত কিছু ওখানে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? আর যখন আপনারা পড়বেন না ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আমি ইংলিশ না পড়ে স্প্যানিশ কিংবা অন্য কিছু পড়াতাম, তাহলেও একই কথা বলতাম যে ভাবনা চিন্তার কাজ কিন্তু আমরা ফরেন ল্যাঙ্গুয়েজে করি না। দিস ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। আমরা ভাবনা চিন্তার কাজ কিন্তু মাতৃভাষায় করি। যখন একটা সেন্টেন্স পড়ছি, বোঝার চেষ্টা কিন্তু ইন আওয়ার হেড উই আর ডুইং ইন আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ, নিজেদের মাতৃভাষায় করছি তো। তাই আগে ওটাকে বোঝার চেষ্টা করুন, সেন্টেন্সটাকে একটু একটু করে ব্রেক করে করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। প্রথমেই হয়তো এই জিনিসগুলো, কেননা এই যে কন্টেন্ট গুলো যারা প্রথমবার পরীক্ষা দিতে চলেছেন ব্যাংকিং এর জন্য, তাদের কাছে একটু অন্যরকম ঠেকতে পারে, কিন্তু যখন এরর কারেকশন করতে করতে প্র্যাকটিস করতে করতে আপনারা বুঝবেন যে কিছু টিপিক্যাল টাইপ আছে, ওইগুলো যারা বুঝতে পারে তাদের কাছে খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে হবে গভর্নমেন্টস অ্যাম্বিশাস গোল, ঠিক আছে? তাহলে এখানে একটা সমস্যা যেটা ছিল সেটা ছিল নাউন কেসের সমস্যা। ওকে, নেক্সট নাম্বার 4, a better implementation of the PMFBY। এটার ফুল ফর্মটা কি কেউ বলতে পারবে আমাকে? হু ক্যান টেল মি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দিস ওয়ান? এনিওয়ান? দিস ইজ আ যোজনা। লেট মি টেল ইউ, এই যোজনাগুলোর নামগুলো অবশ্যই খুব ভালো করে পড়বেন, এগুলো কিন্তু ব্যাংকিং বা জিকের জন্য খুব জরুরি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ওকে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আমি পুরোটা লিখলাম না, কুড হ্যাভ বিন এনিথিং, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইংলিশের এরর সলভ করতে করতে কখনো ভাবতে বসবেন না, আমি এখন আপনাদের জিজ্ঞেস করলাম বলে, বাট কখনো ভাবতে বসবেন না যে এটার ফুল ফর্ম কি হতে পারে, কি হতে পারে। ডু নট ওভার থিঙ্ক while you are attempting a question. সাপোজ একটা কোনো জিনিসের মানে জানা নেই, ওই মানেটা কিন্তু আপনার থেকে কেউ জানতে চাইছে না। আপনাকে কি বলা হয়েছে? আপনাকে বলা হয়েছে এরারটা খুঁজে বার করতে। তো কোনো জিনিস যদি বুঝতে পারছি না, মোটামুটি ওটা মানে সেন্টেন্সের জন্য কি ওটা একটা ভার্বের রোল করছে নাকি নাউনের রোল করছে, সেইটুকুও যদি বুঝে যান তাহলেও চলবে, মানে কোনো একটা ব্যাপার, ঠিক আছে? ওকে, তো ওই কোনো টার্ম নিয়ে কখনো ওভার থিঙ্ক করবেন না। কি বলেছে এখানে? আ বেটার ইমপ্লিমেন্টেশন অফ দ্য PMFBY should be facilitated in the near future through speedy and transparent processes, allowing for timely disburse of funds. কি হতে পারে? ইয়েস, কেউ চেষ্টা করবেন? মালদা, ট্রাই করুন, চেষ্টা করুন, ভুল না হলে ঠিক হবে না কিন্তু, প্লিজ ট্রাই। or Kollani, would you like to try? পূর্ত ভবন,
A better implementation of the PMFBY should be facilitated in the near future. এইটুকুর মানেটা কি? এইটুকুর মানে হচ্ছে যে PMFBY এর বেটার ইমপ্লিমেন্টেশন, তার মানে কোনো একটা যোজনা আছে সেটার বেটার ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, শুড বি ফেসিলিটেটেড ইন দ্য নিয়ার ফিউচার, সেটাকে করা উচিত ইন দ্য নিয়ার ফিউচারে, ফেসিলিটেট করা যে উচিত থ্রু স্পিডি অ্যান্ড ট্রান্সপারেন্ট প্রসেসেস। তার মানে একটা যোজনার কে ফেসিলিটেট করার কথা সাজেস্ট করা হচ্ছে, যে বলছি না শুড বি ডান অর হোয়াট এভার, তার মানে শুড বি ফেসিলিটেটেড, তার মানে নিয়ার ফিউচারে এটাকে ফেসিলিটেট করা উচিত কিভাবে, স্পিডি এবং ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে। এইটুকুর মধ্যে কোনো সমস্যা আমার চোখে পড়লো না। অ্যালাউইং ফর টাইমলি ডিসবার্স অফ ক্লেমস, এই জায়গাটাতে গন্ডগোল আছে। allowing for timely disburse of claims. Anyone? Yes, Asansol? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই ডিসবার্স কথাটা ঠিক নেই, ডিসবার্স ইজ अगेन আ ভার্ব। ওকে, কথাটা কি হবে, ডিসবার্সমেন্ট অফ ক্লেমস। এই টার্মগুলোর সাথে আপনাদের একটু একটু করে পরিচিত হতে হবে, বিকজ দিজ আর ব্যাংকিং এন্ড ফিনান্স রিলেটেড টার্মস, ঠিক আছে। ডিসবার্সমেন্ট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। মানে হচ্ছে ডিসবার্সমেন্ট মানে হচ্ছে, সাপোজ এই যে লোন হয় না, লোন ইত্যাদি যখন হয়, লোন একটা স্যাংশন হলো, তারপরে লোনের কি হয়, ডিসবার্সমেন্ট হয়, তার মানে লোনের টাকাটা যে অ্যাপ্লাই করেছে তাকে দিয়ে দেওয়া, ঠিক আছে। হাউজিং লোন হলো, কার লোন হলো, এই হলো, তো সে টাকার জন্য অ্যাপ্লাই করেছিল, সে একটা গাড়ি কিনবে, বাড়ি কিনবে, হোয়াট এভার, কেউ একজন ক্লায়েন্ট, তো ব্যাংক সেই ক্লেমটাকে স্বীকার করলো, অ্যাকসেপ্ট করলো এবং তাকে লোনটা দিয়ে দিল। এই যে পেইং অফ আ ফান্ড, এবং এটা একটা ফান্ড, তো যে কেউ একজন গাড়ি কেনার জন্য বা বাড়ি কেনার জন্য একটা টাকা চেয়েছে, তার মানে ওটা একটা ফান্ড হিসেবে ব্যাংক দেখবে, সেই ফান্ডে সে টাকা দিচ্ছে। এই টাকা দেওয়াটা বা কোনো ফান্ডে পেমেন্ট করাটা, মনিটারি পেমেন্ট অফ আ ফান্ড, ফ্রম আ ফান্ড, নট অফ আ ফান্ড, মানে একটা ফান্ডের থেকে, কোনো একটা কোষের থেকে কোনো কিছুতে টাকাটা যাচ্ছে, তার মানে ব্যাংকের থেকে টাকাটা যাচ্ছে, ঠিক আছে, বা অন্য কোনো ফান্ডের থেকে টাকাটা কোথাও যাচ্ছে কোনো একটা পার্টিকুলার খাতে, ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হয় ডিসবার্সমেন্ট। তার মানে ডিসবার্সমেন্ট অফ ক্লেমস মানে হচ্ছে, ক্লেম মানে কি, এই যে যেইটা ক্লেম করা হবে, তার মানে এই বীমার যে ক্লেমটা, সেই ক্লেমটাই এখানে বলা হয়েছে। হোয়াট ইজ দিস ক্লেম? ক্লেম অফ আ বীমা। তার মানে যারা বীমা করেছেন তারা যখন ক্লেম করবেন, সেইটাকে টাইমলি অ্যান্ড স্পিডি ডিসবার্সমেন্ট করলে তবে গিয়ে এটা ফেসিলিটেটেড হবে, এইটা। তাহলে পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে যে এই যে যোজনাটা, সেটা নিয়ার ফিউচারে কিরকম ভাবে ফেসিলিটেটেড হতে পারে, থ্রু স্পিডি অ্যান্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে তার মধ্যে কোনো ঘোর প্যাচের ব্যাপার থাকবে না, যারা বীমা করেছেন তাদেরকে বিভ্রান্ত করা নেই বা অন্য কিছু না, তার মানে ট্রান্সপারেন্ট প্রসেসে এবং তাড়াতাড়ি, তাই স্পিডি বলেছে, ফর টাইমলি ডিসবার্সমেন্ট অফ ক্লেমস, মানে ক্লেমগুলো যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট